তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি ৳1.52 বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। 1 জুন থেকে কার্যকর। ব্যয়ের চাপে ক্ষুব্ধ ভোক্তা। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটা তারের বেড়া বিএসএফের। সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। ওসমান হাদি হত্যায় ক্যাসিনো খালেদের অস্ত্র ব্যবহার, নানুকের পিএস সহ জড়িত 5। সিআইডির তদন্ত। মমতার মন্তব্য আমলে নিচ্ছে না সরকার, আসামিদের ফেরাতে আলোচনা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির আত্মপক্ষ সমর্থন। দোষ স্বীকার সোহেলের, নির্দোষ দাবি স্বপ্নার। কাল যুক্তিতর্ক উপস্থাপন। আগামী সপ্তাহে রায় ঘোষণার আশা। এবং আরও 7 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 600। অবহেলার কারণেই 8 দিনে 6 নবজাতকের মৃত্যু। ছাড় পাবে না জড়িতরা। তদন্ত প্রতিবেদন দেওয়া হতে পারে কাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। গণশুনানির মাত্র 5 কার্যদিবসের মাথায় তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড় দাম ৳1.52 বা 16.68% বাড়ালো বিইআরসি। সংস্থাটির চেয়ারম্যান জানান, বাজেট সামনে রেখে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে, যা 1 জুন থেকেই কার্যকর হবে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা গ্রাহকেরা। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে সাধারণ গ্রাহকের কাঁধে এবার নতুন বোঝা। অনেকটা তাড়াহুড়া করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। গণশুনানির মাত্র 13 দিন বা 5 কার্যদিবসের মাথায় নজিরবিহীন দ্রুততায় বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে প্রায় 20%, সঞ্চালন চার্জ 24% ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম বাড়ানো হয় 16.86% বা ইউনিট প্রতি ৳1.52। নতুন এ দাম কার্যকর হচ্ছে 1 জুন থেকে। নতুন দাম অনুযায়ী আবাসিকে নিম্ন আয়ের গ্রাহকদের ইউনিট প্রতি বাড়তি দাম গুনতে হবে 69 পয়সা। অন্য গ্রাহকদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৳2.74 পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত দাম বৃদ্ধির সঙ্গে খুব একটা তফাৎ দেখা যায়নি বিইআরসির আদেশে। এমন অবস্থায় গণশুনানির মূল্য থাকলো কোথায়, এমন প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি এটা পরিমাণ অনেক বেশি এবং এটার দায়টা এসে পড়তেছে। যদিও বিইআরসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কমবে গড় উৎপাদন ব্যয়, যার সুফল পাবেন গ্রাহক। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটির পেমেন্টটা হ্রাস পায়, কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচের একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান স্বীকার করেন, ভুল নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। আরেক দফা দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা গ্রাহকেরা। আমাদের তো আর বেতন বাড়তেছে না, আমরা 2 টাকা দিয়ে আমার চলতে হয়। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ তো মনে করেন চলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই, গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সব কিছুর তো দাম বাড়ছে। একটা জিনিসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। সব সরকারে আমাদেরকে আশা দেয়, আসলে যখন তারা সংসদে বসে তখন ওই অতীতের মতোই চলে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে 41,000 কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যশোরে পুশিন চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। অন্যদিকে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। এ অবস্থায় টহল জোরদারের পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অস্ত্র হাতে সীমান্তে অতন্ত্র প্রহরী, পুশিন সহ যে কোনো অপচেষ্টা রুখতে সতর্ক অবস্থানে বিজিবি। চলছে দিনরাত টহল। বুধবার ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতায় পিছিয়ে যেতে বাধ্য হয় পুশিনের চেষ্টায় থাকা বিএসএফ এর সদস্যরা। শূন্যরেখা থেকে 15 জনের দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি। কাঁটাতারের বেড়ার এই পাশে বিএসএফ কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়েছিল। আমরা আতঙ্কিত এলাকাবাসী
তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। এই অবস্থায় সীমান্ত এলাকা পরিদর্শনে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এই সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজেপি সদস্যরা তাদের আটকে দেয়। জয়পুরহাট সীমান্তেও চলছে উত্তেজনা। 26 মে থেকে 1 জুন পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোড়াপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারে বেড়া দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গরু ছাগল নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য যখন নিয়ে যায়, তখন সেক্ষেত্রে দেখা যায় বিএসএফ আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যখন রাতে আধারে থাকি, ওরা ওখান থেকে হয়ে চিল্লাপাল্লা করে। এর একটা সমস্যার সমাধান চাই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ক্ষমতা নেয়ার মাস না পেরোতেই সীমান্ত উত্তেজনাকে তাদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের কুটচাল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না বলেও মনে করেন তারা। তবে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে দ্বিপক্ষীয় আলোচনা জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায় 2 দিন ধরে আটকে ছিলেন নারী ও শিশুসহ বেশ কয়েকজন। তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় তারা। প্রবেশ করতে পারেননি বাংলাদেশে। এমন ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বাংলাদেশের সাতক্ষীরা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলেও জানা গেছে। অবৈধ অনুপ্রবেশ সহ সাম্প্রতিক নানা ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা অনেকটা ধারাবাহিক রূপ নিয়েছে বলেই মনে করেন বিশ্লেষকরা। পুশিনকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপির অপচেষ্টা হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। বিজেপি ক্ষমতায় আসার জন্য এইটা একটা ইলেকশনের, একটা নির্বাচনের একটা চাল ছিল, যে লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে ঢুকে গেছে, আমরা এদেরকে বিতাড়িত করব আমাদের, এবং তারা এই স্লোগান দিয়ে তারা নির্বাচনে জিতে আসছে। বলা হচ্ছিল লক্ষ লক্ষ লোক আসবে। আমার মনে হয় না এই ধরনের কোনো প্রোগ্রাম তারা করবে বা করতে পারবে। এভাবে হাইপ তুলে তারা যেটা করছে, এটা তাদের আভ্যন্তরীণ রাজনীতির জন্য এবং কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে কোনো পজিটিভ পদক্ষেপ নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের আগে এই ধরনের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে ভারত মূলত বাংলাদেশের কাছে কিছু সুবিধা চায় বলে মনে করেন এই বিশ্লেষক। ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক ধরনের ফেভার চায়, তার প্রয়োজন এই ফেভারগুলো, এবং এই ফেভারগুলো সে আদায় করার জন্য আসলে যে পদ্ধতি অনুসরণ করে, আমি মনে করি এটা পদ্ধতিরই অংশ। সেটি হলো বাংলাদেশকে চাপে রেখে সে তার ফেভারগুলো আদায় করতে চায়, এবং এটি তারই অংশ। এবং এটি নতুন কোনো ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা না। ভারত সবসময় নানান রকমভাবে বাংলাদেশকে চাপে রাখতে চায়। পুশিন ঠেকাতে সীমান্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যায় ব্যবহার করা হয় ক্যাসিনো খালেদের অস্ত্র। অস্ত্রের যোগানদাতা চট্টগ্রামের মাজেদুল হেলালকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। হত্যায় নাম এসেছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব সহ 5 জনের। সিআইডি বলছে, ভারতে গ্রেফতার ফয়সাল সহ 3 জনকে ফেরালেই উদ্ঘাটন হবে পুরো রহস্য। এদিকে মমতার বক্তব্য আমলে না নিয়ে আসামিদের ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাসুদুর রহমানের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, কারণ এটা জানে আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আবারও আলোচনায় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। ডিবি থেকে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে আসার পর গত 5 মাস ধরে সিআইডি নতুন কি তথ্য সামনে আনতে পেরেছে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব।
রাজধানীর পল্লবীর সাবেক কাউন্সিলর বাপ্পিকে মাস্টার মাইন্ড উল্লেখ করে 17 জনের নামে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলায় অভিযোগপত্র দেয় ডিবি। বাদীর নারাজিতে 15 জানুয়ারি থেকে মামলাটি অধিকতর তদন্তে নামে সিআইডি। এক সপ্তাহের মধ্যে হত্যায় জড়িত সন্দেহে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে সামনে আসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে হত্যার মিশনের জন্য ঠিক করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লব ও আদাবত থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুবেল। সামনে আসে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন শুভর নামও। নরসিংদী থেকে উদ্ধার অস্ত্রের ফরেনসিক করা হয় সিআইডির ল্যাবে। প্রমাণ মেলে হত্যায় ব্যবহার হয়েছে সেটি। এবার অস্ত্রের গায়ের নম্বরের সূত্র ধরে ঢাকায় 2টি ও চট্টগ্রামে একটি দোকানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মাজেদুল হক হেলালকে গ্রেফতার করা হয়। মাজেদ আদালতে জবানবন্দি দেন অস্ত্রটি দিয়েছিলেন যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে। সন্দিগ্ধ একজনকে আমাদের তদন্তকারী কর্মকর্তা অ্যারেস্ট করতে সক্ষম হয়। তার 164 ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং এই মামলায় যে অস্ত্র সরবরাহকারী তাকেও অ্যারেস্ট করে, তারও 164 ধারায় জবানবন্দি নেওয়া হয় এবং এটা যে ব্যবহৃত মোটরসাইকেল, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক তাকেও আমরা শনাক্ত করতে সক্ষম হই। 17 জনের পাশাপাশি তারা আরও 6 জনের নাম পেয়েছে। তদন্ত শেষ পর্যায়ে। আমাদের সাইড থেকে মোটামুটি ধরতে পারেন যে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফিরিয়ে আনার জন্য আমাদের সিআইডির পক্ষ থেকে সকল যোগাযোগ করা হয়েছে। যদি আমরা তাকে আমাদের কাছে পাই, আমরা ইন্টারোগেট করে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিতে সক্ষম হব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারতে গ্রেফতার হাদির হত্যাকারীদের ফেরাতে কাজ চলছে, আমলে নেওয়া হচ্ছে না বাইরের কারো বক্তব্য। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তুমি কাজ করছে। কূটনৈতিক চ্যানেলে অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দল। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মিৎসুইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরুয়ামা এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে মিৎসুই অ্যান্ড কোং। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নতুন উপজেলায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাদকমুক্ত সমাজ অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই মাদক থেকে দূরে থাকার জন্য। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। আরও 7 শিশুসহ হামে প্রাণহানি ছাড়ালো 600। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1265 জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগই ঈদের ছুটিতে আক্রান্ত হয়েছে, তাই জনবহুল এলাকা থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ চিকিৎসকদের। টিকা কার্যক্রমের 2 মাস পরও কমেনি হামে মৃত্যুর সংখ্যা। কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন চিকিৎসকরা। শিশুদের শরীরে হামের টিকা কার্যকর হতে সময় লাগে 4 সপ্তাহ। সরকারি উদ্যোগে টিকা কার্যক্রমের সময় 2 মাস পেরোলেও এখনও কমেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামে আক্রান্ত শিশুরা।
বর্তমানে হাসপাতালে থাকা বেশিরভাগ শিশু ঈদের ছুটিতেই আক্রান্ত হয়ে ভর্তি। ঈদের ছুটিতে ভিড়ের মধ্যে বাড়ি গেছে অনেকে, পাশাপাশি এ সময় বাড়িতে থাকে মানুষের সমাগম, এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ঈদের বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার একদিন পরই অসুস্থ হয়ে পড়ে, প্রায় 4-5 দিন অসুস্থ এবং মাথা উঠাতে পারে না। প্রথমে এমনি ঠান্ডা লাগছিল, তারপরে জ্বর মানে আইতে এরপরে আবার যাইতো এরপরে নিয়ে আসলাম এরপরে হেরা বলছে যে হাম। ঈদের 5-6 দিন আগে থেকেই আমরা দেখতেছি গোটা চোখ লাল। চিকিৎসকরা বলছেন সংক্রমণ কমাতে জনবহুল স্থান থেকে দূরে রাখতে হবে শিশুদের। যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। এখন যেগুলি পাচ্ছি আমরা সেগুলি ছিল আনভ্যাকসিনেটেড, যেগুলির পুষ্টিহীনতা, যেই রোগগুলির রোগ ক্ষমতা কম, ওই রোগীগুলি, এগুলো ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। হামে বেশিরভাগ শিশু মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিল রোগকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অবস্থা জটিল হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণে ইয়াদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দায়ীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি সন্তানহারা পরিবারগুলোর। কয়েক ঘন্টার মধ্যে আদ্দিন হাসপাতালে জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি হলে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদারকি শুরু করে। ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা দুটি তদন্ত কমিটি মাঠে নামে। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। এ ঘটনায় আর যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই দায়ীদের কঠোর বিচার নিশ্চিতের দাবি সন্তানহারা বাবাদের। এটা তদন্ত চলতে আছে মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে। আর কারো যেন সন্তান না হারায়, আর কারো যেন যে বাবা হারা না হয়, কেউ যেন মা হারা না হয়। আইনীয় যে বিষয়টা এটা ওনারা 100% দিয়ে ট্রাই করবে, জানি এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। বাংলাদেশের যিনি অভিভাবক এখন প্রধানমন্ত্রী আছে তারও হস্তক্ষেপ কামনা করব, যাতে একটি সঠিক বিচারের আওতায় এনে যেন বাংলাদেশে আরও যে সকল হাসপাতাল আছে যেন পরবর্তীতে সবাই সচেতন হয়। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক অবহেলার জন্যই মারা গেছে। এই অপরাধে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো ছাড় পাবে। হাসপাতালের নানা অনিয়ম ইতিমধ্যেই সামনে এসছে। প্রতিবেদন নিয়ে সন্দেহের সুযোগ নেই বলেও জানান তদন্ত সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে বড় ধরনের সম্প্রসারণ ও উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলা হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া নারী ও শিশুর জন্য নির্মাণ করা হবে বিশেষায়িত হাসপাতাল। অবকাঠামো ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রগতি হলেও জনবল সংকট, সীমিত বাজেট এবং সেবার মান নিয়ে রয়ে গেছে চ্যালেঞ্জ। গ্রাম শহরের বৈষম্য, বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রেও আছে ঘাটতি। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, সব উপজেলার 50 শয্যার হাসপাতাল 101 শয্যায় উন্নীত করা হবে। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি শহরে নারীদের জন্য 1000 শয্যা এবং 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি। দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। হামের মৃত্যু কমেছে, ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। শনিবার থেকে সারা দেশে ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই বাচ্চাগুলি 15 থেকে গত মাসের 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে। তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরও
মানে 15 তারিখ, এই মাসের 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে, যাদের উপর যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। দুর্নীতির বলয় থেকে বের হয়ে জনস্বাস্থ্য সেবা গ্রহণ আরো সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের 30 যেই বাচ্চাগুলি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আজকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালই যেন ক্যান্সারে আক্রান্ত। 2027 সালের আগস্ট মাসের আগে মিলছে না রেডিওথেরাপির সিরিয়াল। আবার 30 থেকে 50,000 টাকায় 2 মাসে থেরাপির ব্যবস্থা করে দিচ্ছে একটি চক্র। ক্যান্সারের চিকিৎসায় অধিকাংশ মেশিনই এখন অকেজো। নিরুপায় হয়ে চিকিৎসা পদ্ধতি পাল্টে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগী। নাইম হাসানের রিপোর্ট। মারাও যাচ্ছে, ওরা নিল তো সিমুলেশন থেরাপির ডেট চিহ্নিত করতে রেডিওথেরাপি আর এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়ে। দেশের সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসায় রাজধানীর প্রধান ভরসা মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এই রোগের চিকিৎসায় হাসপাতালটিতে রেডিওথেরাপির 6টি মেশিনের 4টিই অকেজো। 2টি দিয়ে চলছে দৈনিক 2 শতাধিক রোগীর থেরাপি। অপেক্ষায় আছেন প্রায় 5,500 রোগী। পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত পারভিন খাতুন বর্তমানে ক্যান্সারের সেকেন্ড স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে তার সুস্থ হওয়ার জন্য দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপির প্রয়োজন, কিন্তু সরকারি হাসপাতালে তাকে রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসে। ততদিন পর্যন্ত এই রোগীর সুস্থ থাকার সম্ভাবনা কতটুকুই বা থাকছে? 1 মাস যে ওয়েট করতে হয় কিংবা 20 দিন যে ওয়েট করতে হয়, এই 20 দিনের মধ্যেই তো রোগী থাকে না। অনেক রোগীকে ডক্টরটা ফোন দেয় পরে দেয়। ম্যাক্সিমাম পেশেন্টই আসে আসলে ওই ইনফিরিয়র বা অ্যাডভান্স স্টেজে। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে, ওরা নিল তো। আমাদের এখানে কমপক্ষে 8টা মেশিন থাকা দরকার, সেখানে 2টি মেশিন 1 বছর 3 বছর পরে ডেট দেওয়া না দেওয়া ছিল। সঠিক সময়ে রেডিওথেরাপি দিতে না পারায় পাল্টে ফেলা হয় চিকিৎসা পদ্ধতি, যার সুফল নিয়ে আছে নানা প্রশ্ন। আমি যদি আপনাকে বলি জায়গা নাই চলে যাও, আপনি তো খেপে যাবেন। আমি সরকারি হাসপাতালে আসছি, আমাকে ট্রিটমেন্ট না দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন আমরা কি করতাম, রোগীকে 3-4টা সাইকেল কেমো দিতাম। 4টা দিলে 3 মাস সময় লাগবে। আপনি বুঝতেছেন কি আমার মায়ের চিকিৎসা হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওই চিকিৎসাটা দিয়ে খুব বেশি তার কোনো উপকার হচ্ছে। এই যে আমরা 1 বছর 1.5 বছর দেরি করছি, এতে কিছু পেশেন্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে রেডিওথেরাপি না পাওয়ার জনিত কারণে তার ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে, তার আর্লি রিকারেন্স হচ্ছে, তার সার্ভাইভাল কমে যাচ্ছে। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র টাকার বিনিময়ে রেডিওথেরাপির সময় এগিয়ে আনছে। এবার তাদেরকেও দেখাতে চাই আমরা। হাসপাতালেই দালাল চক্রের সাথে পরিচয় হয় মাদ্রাসা পড়ুয়া বেলালের। 30,000 টাকায় 7 মাস এগিয়ে চলতি মাসেই পেয়েছেন রেডিওথেরাপির সিরিয়াল। সময়ের অনুসন্ধান বলছে শুধু বেলাল নয়, 30 থেকে 50,000 টাকা দিলেই রেডিওথেরাপির সিরিয়াল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেয় এই চক্র। কন্ট্রাক্টর লাগে অর্ধেক টাকা দিয়ে দেবেন, 2 সপ্তাহের মধ্যে আপনার সিমুলেশন করাম, আর মেশিনটা 1 সপ্তাহ পরে মেশিন দিয়ে দেবেন। শনিবারে ফোন দিন, তারপর আমি আপনাকে বলে দিব। এবার চক্রের আরো একজনের সঙ্গে দেখা করতে চাই আমরা। নার্সারিদের কোনা দিয়ে দেখবেন ডাব বেচতেছে, এই রাস্তাটা সোজা চলে আসবেন। কিন্তু সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে নিমিষেই সটকে পড়লেন রানা নামের সেই দালাল। কিভাবে হাসপাতালের কড়াকড়ির মধ্যে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সেক্টরে সব জায়গায় দালাল থাকে, কিন্তু আমি যতটুকু জানি, আমি এখানে লং টাইম কাজ করি, এখানে আসলে দালালদের ইনভলভ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি চিকিৎসার দুরবস্থার জন্য লোকবল ও মেশিন সংকটকেই দুষলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এই পরিচালক। সব রোগীরা চিকিৎসা নিতে পারে না, কিছু পেশেন্ট আসলে মারা যায় এই সময়ের মধ্যে, কিছু পেশেন্টের আসলে স্টেজ হায়ার হয়ে যায়, কিছু পেশেন্ট আসলে চিকিৎসা নেওয়ার ক্ষমতাটাই হারায় ফেলেন, প্যালিয়েটিভ ইন্টেন্টে চলে যায়। কিন্তু আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। একটাই হলো সমাধান, বেশি সংখ্যক মেশিন বাড়ানো। অকেজো হয়ে পড়ে থাকা রেডিওথেরাপির এই মেশিনই যেন বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার দুরবস্থার বাস্তব চিত্র। অতি দ্রুত এই মেশিনগুলো মেরামত কিংবা বদলে ফেলে নতুন মেশিন স্থাপন না করা গেলে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগীকে মারা যেতে হবে চিকিৎসার বাইরে থেকেই। মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে নাইম হাসান, সময় সংবাদ। রামিসা হত্যা মামলায় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের
জবানবন্দিতে দুই রকম বক্তব্য দিয়েছেন আসামিরা। অপরাধ স্বীকার করে প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চাইলেও নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন তার স্ত্রী স্বপ্না বেগম। রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিদের এমন কৌশল। আগামী সপ্তাহে এই মামলার রায়ের আশা করা হচ্ছে। পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানিতে আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বুধবার। সব অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি দুই আসামির সামনে পড়ে শোনান বিচারক। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম। শুনানির শুরুতে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন ঘাতক সোহেল রানা। ঘটনার দায় চাপাতে চেষ্টা করেন ডলার নামের আরেক ব্যক্তির ওপর। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এটি বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বিলম্বিত করার অপকৌশল। শেষতক অপরাধ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন মামলার আরেক আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না। যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি, এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। আইও পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুসারে এই ব্যক্তি সম্পর্কে তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। যারা হেবিচুয়াল অফেন্ডার তারা বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। আসামি পক্ষের আইনজীবী জানান নিজেদের নির্দোষ প্রমাণে নতুন করে আর কোনো সাফাই সাক্ষী হাজির করা হবে না। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। দোষ স্বীকারই বলা যায়। আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার অনেক আলামত গায়েব। ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দলকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সকালে সাগর রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে পরিবার। এ সময় বাবা মা হত্যার বিচার চান সন্তান মেঘ। 14 বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় কুল কিনারা করতে পারেনি কোনো সংস্থাই। প্রায় 1 বছর আগে উচ্চ আদালতের নির্দেশে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হলেও তারাও রয়েছেন অন্ধকারে। বুধবার সকালে সাগররুনি হত্যা মামলা তদন্তের অগ্রগতি জানতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে দেখা করে পরিবার। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার অনেক আলামতের হদিস মিলছে না। আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দল চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানান তিনি। ঘটনার যে তদন্তের যে চেইন অফ অ্যাকশন থাকে, তারা আমাকে যেটা বলেছেন যে ওই সময়কালে ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, তাদেরকে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। প্রাথমিকভাবে সিডি তাদের তত্ত্বাবধানে করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। সাগররুনি হত্যা মামলা আলো আধারের মধ্যে ঘুরপাক খেলেও আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা আইনজীবী শিশির মনিরের। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে, সেই তদন্তগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি ফাইলে রেকর্ড আছে এবং আমি দুটো ডিএনএ রিপোর্টও দেখেছি। একটা রিপোর্ট তো আমেরিকান একটা ইনস্টিটিউশন থেকে করা। এই জন্যই আমার মনে হয় প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন নুরি ঢাকার পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন। 14 বছর পার হলেও এই হত্যার মোটিভ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারেনি তদন্তকারী কয়েকটা সংস্থা। শুধু কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আটকে আছে মামলাটি। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে বাসা থেকে 75 বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। নুরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা রিটে সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। গত 31 মে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নুরজাহান বেগমের সন্তানরা উচ্চশিক্ষিত এবং দেশে বিদেশে গুরুত্বপূর্ণ কর্মে নিয়োজিত। রিটকারী আইনজীবীর যুক্তি, মৃত নারীর বাসায় তার মেয়ে থাকতেন, এমন পরিস্থিতিতে কিভাবে একা মারা গিয়ে পড়ে থাকলো তার তদন্ত হওয়া প্রয়োজন। আগামী রোববার রিটের শুনানি হবে।
বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। দ্বিতীয়ত আমরা চেয়েছি যে তিনি যে মৃত্যুবরণ করেছেন এখানে মৃত্যুর সঠিক কারণটি নির্ণয় করার জন্য, কারণ 7 দিন ধরে একটি লাশ একটি মহানগরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পড়ে আছে, কিন্তু কেউ তার খোঁজ খবর নিল না, একাকিত্ব অবস্থায় তিনি লাশ হয়ে পড়ে রইলেন। এই বিষয়টি তদন্ত করে আমাদের ফৌজদারি আমাদের দণ্ডবিধিতে যে অবহেলাজনিত মৃত্যু হয়েছে কিনা সেটি নির্ণয়ের জন্য। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হন 2 নারী। মোহাম্মদপুরে চাপাতির মুখে লাগেজ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া মালামাল সহ উদ্ধার হয়েছে 3টি ব্যাগ। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনেই ছিনতাইয়ের শিকার হন 2 নারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় রিকশা থেকে নেমে 2 নারী বাসার গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় চাপাতি হাতে 2 ব্যক্তি এসে ভয়ভীতি দেখিয়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যান। শনিবার রাত 3টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে ঘটে এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ। মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর এলাকায় অভিযান চালিয়ে 2 ছিনতাইকারী জুয়েল ও আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মালামাল সহ 3টি ব্যাগ উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত 2টি চাপাতি ও একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয় বলে বুধবার ব্রিফিংয়ে জানায় ডিএমপি। চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ, একটা হ্যান্ডব্যাগ সহ আর একটা ব্যাগ, হাত ব্যাগ ছিল সেটা তাদেরকে ভয়ভীতি দিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। আমাদের যে টহল টিম ছিলেন 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়, সাথে সাথে সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করে। নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। পাশাপাশি র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। এ সময় আদাবর থানা এলাকায় সক্রিয় আরেকটি অপহরণ চক্রের সদস্যদেরও আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এ যেন চতুর্ভুজ প্রেমের করুণ পরিণতি। পরকীয়ার জেরে হয়েছেন চাকরিচ্যুত, আর এখন নতুন আরেক পরকীয়ায় খুনের মামলার আসামি। এই গল্প চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুনের। তার জীবনের 4 নারীর মাঝে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এক প্রেমিকা পরকীয়ার জেরে খুন আর অন্য প্রেমিকা খুনের দায়ে কারাগারে। আর বর্তমানে স্ত্রী আছেন 2 মাসের শিশু সন্তান নিয়ে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার গলি। বোরকা পরা এক নারী অনুসরণ করছেন কাঁধে ব্যাগ ঝোলানো ব্যক্তিকে। ওই ব্যক্তির গন্তব্য 984/1 বাড়ির একটি ফ্ল্যাট। ঘটনার দিন 22 এপ্রিল। সে একই বাড়ি থেকে খবর আসে পুলিশের কাছে 26 এপ্রিল। কারণ এর একটি বন্ধ ফ্ল্যাট থেকে আসছে ভয়াবহ মরাপচা গন্ধ। খবর পেয়ে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে সেই ফ্ল্যাটের বাসিন্দা শারমিন আক্তার শেলির অর্ধগলিত মরদেহ। এলাকাবাসী জানায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে মূলত থাকতেন শারমিন আক্তার শেলি, আর তার স্বামীর পরিচয়ে থাকতেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুন। শারমিন হত্যা তদন্তের শুরুতে পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ, যেটি দেখে তারই কথিত স্বামীকে সন্দেহ করে পুলিশ। তাহলে কি তার স্বামী তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ? এমন প্রশ্ন নিয়ে এগুতে থাকে এই হত্যার তদন্ত। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 22 এপ্রিল রাত 8টা 8 মিনিটে অটোরিকশায় করে জুরাইন কমিশনার গলি আসেন মামুন। পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। এজন্য পুলিশ মামুনকে গ্রেফতার করে। পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় মামুন বেরিয়ে যাবার পর বোরকা পরিহিত এক নারী ঢুকছেন সেই ফ্ল্যাটে। তদন্তে বেরিয়ে আসে সেই নারী মামুনের আরেক প্রেমিকা মোহনা। এবার গ্রেফতার করা হয় মোহনাকে। মামুন ও মোহনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জট খুলে হত্যার রহস্যের। তুমি মেজর সাহেবের সাথে কেন সম্পর্ক রাখছো, তুমি ছেড়ে দাও। তখন ওই মহিলা রাজি হয় না। কথা এক পর্যায়ে মহিলা তাকে স্টেপ করে এবং গলা চেপে হত্যা করে। পুলিশ বলছে মামুন 2022 সালে স্ত্রীর সাথে পরকীয়ার বিরোধের জেরে চাকরিচ্যুত হয়। পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর ফেসবুকে পরিচয় হয় নিহত শারমিনের সাথে। শারমিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও 2024 সালে বিয়ে করেন আরেক নারীকে। স্ত্রী ও প্রেমিকাকে রেখে এবার মামুন সম্পর্কে জড়ান গ্রেফতার হওয়া মোহনার সাথে। বিষয়টি টের পেয়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মোহনা। শুধু হত্যায় নয়, এটাকে ঢাকতে নাটকীয় কায়দায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মোহনা। মেসেজের মাধ্যমে বলছে যে আমি তো বাসার ভিতরে মাছ কুইটা রাইখে আসছি, ময়লা রেখে আসছি, ওই ময়লার গন্ধ আইতেছে। ব্যাগ থেকে আর ছুরি নিয়ে আসছিল। পরে ওই ছুরি যখন ফাটতে গেছে তখন গন্ধ টিকতে না পারে তাড়াতাড়ি বাইকে ওই ছুরি আর ব্যাগ ওই সিঁড়িদা ফালাই দিয়ে চলে গেছে। হত্যার সাথে জড়িত জানিয়ে মোহনা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামুনও আছেন কারাগারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র দিতে চায় পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ঢাকাসহ অন্তত 40 জেলায় বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বাড়ছে হিট স্ট্রোক ও অসুস্থতার ঝুঁকি। এই অবস্থায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাত শুরু হলে কিছুটা কমবে তাপমাত্রা। তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। ব্যস্ত সড়ক কিংবা ফুটপাত সবখানেই গরমের প্রভাব স্পষ্ট। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা অনুভূত হচ্ছে 40 ডিগ্রির মতো। তীব্র গরমে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই, আর যারা বের হচ্ছেন তাদের ভরসা ছাতা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশের দোকান থেকে কিনছেন শরবত, কিছুক্ষণ পরপর পান করছেন পানি। সহ্য করা যাচ্ছে না এরকম গরম। দেখা যাচ্ছে যে দুপুর হতেই মাথা ব্যথা শুরু হচ্ছে। ভোগান্তিটা হলো বাচ্চাদের আর কি, বড় হচ্ছে। গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না, খুব অস্বস্তি লাগতেছে। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এল নিনোর প্রভাবও এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে বৃহস্পতিবার থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের দুপুর 12টা পর্যন্ত ঢাকার তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস। কালকে থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে একটু বৃদ্ধি পেতে পারে। উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এল নিনোর প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকবে। পর্যাপ্ত বৃষ্টি হলে কিছুটা কমবে গরমের তীব্রতা। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল থেকে কমতে পারে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে বাংলাদেশকে তৈরি থাকতে হবে এল নিনোর প্রভাবের জন্যও। নূরে জান্নাত, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় স্ত্রীসহ 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা সহ 5 জন। খুলনায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে মারা গেছেন এক যুবক। কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশা যাত্রীর। স্বামীর মরদেহ নিয়ে ফেরা হলো না বাড়ি। মাঝপথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীসহ 2 জনের। বুধবার ভোরে রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে পুলিশ কর্মকর্তা তাহেরের বাবা ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে যাচ্ছিলেন স্বজনরা। ঢাকা নড়াইল মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় চালকের। আহত পুলিশ উপপরিদর্শক তাহের সহ 5 জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসার আমাদের এই অ্যাম্বুলেন্সের আসলে নড়াইলে এসে এখানে বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তারপর থেকে অ্যাম্বুলেন্স উল্টে যাতে আমাদের চাষি মারা গেছে। সড়ক দুর্ঘটনায় 2 জন মারা যায় আর 5 জন আহত হয়। যে ঘাতক গাড়ি আমাদের পুলিশের হেফাজতে আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে খুলনা যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যুবক নিহত হয়েছে। সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল বাসটি, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। আহত 8 যাত্রীকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্রধর নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে অটোরিকশার এক যাত্রী, আহত হয়েছেন 2 জন। ওমর ফারুক, সময় সংবাদ। আক্রমণে শিশু মৃত্যুর পর সরানো হলো বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের কুমিরকে। 2 ঘন্টার চেষ্টায় মাজারের দিঘি থেকে কুমিরটিকে তুলে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে। এতে স্থানীয়রা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শনার্থীরা। ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার পর মার্চ শেষে দেশের তফসিলি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা ডিসেম্বর থেকে 31,400 কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, আগের তুলনায় ব্যাংকগুলো এখন বেশি সচেতন হওয়ায় ঋণ পুনঃতফসিল বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। এতে বেড়েছে খেলাপি ঋণের হার।
গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও মার্চ শেষে তা আবারও বেড়েছে। গত ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 5,57,200 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে বেড়েছে 31,487 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত মার্চ শেষে দেশের তফসিল ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় 18,24,000 কোটি টাকায়। আর একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে প্রায় 4,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। যেগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু কার্যকর হয়নি, যেগুলি কার্যকর হয়েছেও যারা 2% ডাউন পেমেন্ট দিয়েছে, কিন্তু তারা কিন্তু কেউ এখন রিপেমেন্টের পর্যায়ে যায়নি, যেহেতু গ্রেস পিরিয়ড চলমান আছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলো এখন অধিক সচেতন, ফলে ঋণ শিডিউলিং বিবেচনা করা হচ্ছে কঠোরভাবে। ব্যাংকের যারা ম্যানেজমেন্ট, তারা বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন টিমের চেয়ে তারা অধিকতর কনজারভেটিভ হয়ে যাচ্ছে। তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে যেটা খেলাপি হওয়ার না, সেটাও তারা কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিচ্ছে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার বিতরণ করা ঋণের প্রায় 46%। এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ 3,26,600 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠেছেন অর্থনীতির কাণ্ডারি, অথচ প্রত্যাশিত সম্মান স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেওয়ার কর্মতৎপরতা। তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম, বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে পড়বে বিদেশে 5 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশে যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয় রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসীর মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে, এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করে এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত $1 উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনো অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে, সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রফতানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1,25,00,000 লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দি করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটে বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয়, তাহলে বাজেটের মোট বরাদ্দের
0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব, তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয়ে সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ 7 দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর জানিয়েছে, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন কার্যকরে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান ও যুক্তরাজ্যের পণ্যের উপর 10% শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো বড় অর্থনীতির দেশগুলোর পণ্যে 12.5% শুল্ক সুপারিশ করা হয়েছে। এ উদ্যোগকে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। শুল্ক কার্যকরে 6 জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। 7 জুলাই থেকে শুরু হবে শুনানি। ভারতের দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে, যাদের 17 জনই বিদেশি নাগরিক। 5 বাংলাদেশি সহ আহত হয়েছেন অনেকে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 40 জনকে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির মালভিয়া নগরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। 5তলা ভবনটিতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে শুরু হয় চিৎকার ও দৌড়াদৌড়ি। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। স্থানীয়দের তথ্য মতে প্রাণ বাঁচাতে অনেকে ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলে প্রায় 40 জন অবস্থান করছিলেন বলে জানা গেছে, যাদের মধ্যে বিদেশি নাগরিকরাও ছিলেন। অনেকেই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। সকাল 9টার দিকে আগুন দেখতে পাই। আমি আর আমার বন্ধু ঘুরছিলাম। কয়েকজন ভবন থেকে লাফ দিয়েছেন, জানালা ভেঙে নিচে পড়ে গেছেন অনেকে। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। মিকাসা ইন হোটেলের বেসমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন লাগার সময় অনেকেই ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের 2 লাখ ও আহতদের 50,000 রুপি করে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ নেপাল সেমিফাইনালের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফাহিম। সেমিফাইনালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে এই মুহূর্তে মাঠে লড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফলাফলটা বলে রাখতে চাই, ফলাফলটা 1-1। প্রথমে আসলে বাংলাদেশ নারী ফুটবল দল পিছিয়ে যায় ম্যাচের 23 মিনিটের মাথায়। প্রীতি রায়ের যে গোল, সেই গোলটা আসলে কর্নার থেকে বাংলাদেশ কনসিড করে। এরপরে কিন্তু আসলে আজকের ম্যাচের শুরু থেকে আসলে বাংলাদেশ ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে এবং কি খুব একটা বল পজিশন ধরে রাখতে চাচ্ছিল না এবং কি বাংলাদেশ নেপালকে চাচ্ছিল যে নেপাল যাতে খেলে সেই সুযোগটা আসলে বাংলাদেশ দিয়ে যাচ্ছিল। এরপরে কিন্তু আসলে পিটার বাটলার 2টি পরিবর্তন আনেন। তিনি আজকে মাঠে 38 মিনিটের মাথায় তার 2 পরিবর্তন, আর এই সেই 2 পরিবর্তনের জন্যই আসলে পুরো খেলার যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা বাংলাদেশের দিকে ঢেলে পড়ে। সেখানে আসলে নামেন ওমেলা মার্মা এবং কি সুরভি আকন্দ প্রীতির পরিবর্তে মাঠে নামেন শামসুন নাহর জুনিয়র ও যেই অভিজ্ঞ ফুটবলার রয়েছেন তহুরা। তারা নেমেই কিন্তু মাঠের যে খেলাটা, সেই খেলাটা আসলে বাংলাদেশের পক্ষে নিয়ে যান। তহুরা বেশ কয়েকটি আক্রমণ করেন, সেখান থেকে আসলে গোল তৈরির সুযোগ করে বাংলাদেশ এবং কি শেষ 45 মিনিট একদম প্রথমার্ধের শেষ মুহূর্তে আসলে বাংলাদেশ ম্যাচে ফেরে, যেখানে আসলে যে ঋতুপর্ণা চাকমার তার অবিশ্বাস্য এক গোল, যেটাকে আমরা অলিম্পিক গোল হিসেবে জেনে থাকি, সেই অবিশ্বাস্য এক কর্নার থেকে অলিম্পিক গোল দিয়ে বাংলাদেশকে তিনি মাঠে ফেরেন। ঋতু আসলে এই সাফে এখন পর্যন্ত কোনো গোল পাননি, তার গোলটা শুরু হয়েছে অবিশ্বাস্য এক গোল দিয়ে এবং কি তার এই ম্যাচে তার পারফরমেন্সটা আসলে বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই জরুরি ছিল। এছাড়া আসলে প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের লিড দ্বিগুণ করতে পারতো যদি না ঋতুপর্ণা চাকমার আরেকটা শট নেপালের গোলরক্ষক ঠেকিয়ে দিতে পারতেন। তো আসলে
এই আজকের যে একাদশটা সেই একাদশটাতেও কিন্তু পিটার বাটলার যে ভারত ম্যাচে একাদশ নামিয়েছিলেন সেখান থেকে আসলে পরিবর্তন করেছেন। আমরা আসলে সেখান থেকে 3 পরিবর্তন নিয়ে তিনি মাঠে নামান, তবে তার যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো আশানুরূপ ফল না পাওয়ায় তিনি আসলে সেখানে আবার 38 মিনিটের মাথায় আসলে একাদশটা পরিবর্তন করেন। আমরা আসলে মাঠে দেখতে পাচ্ছি যে আসলে নেপালের যে দর্শকরা তারা কিন্তু অনেক দর্শক নেপালের এসেছেন মাঠে, তারা তাদের দলের জন্য চিয়ার আপ করছেন। তো ভারতের গোয়া থেকে আসলে নেপাল এবং বাংলাদেশ নারী ফুটবল দলের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ভারত থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10.5 টাকার বেশি নির্ধারণ। 1 জুন থেকে কার্যকর, ব্যয়ের চাপে ক্ষুব্ধ ভোক্তা। হঠাৎ বাড়ছে সীমান্ত উত্তেজনা, যশোরে পশ্চিম চেষ্টা রুখে দেওয়ার পর জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2, সতর্ক অবস্থানে বিজিবি। এবং ওসমান হাদি হত্যায় ক্যাসিনো খালেদের অস্ত্র ব্যবহার, নানকের পিএস সহ জড়িত 5, সিআইডির তদন্ত। মমতার মন্তব্য আমলে নিচ্ছে না সরকার, আসামিদের ফেরাতে আলোচনা।